আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান, সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সিভিল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট স্ট্রাকচারাল মেকানিক্স এর চ্যাপ্টার 1-এর দ্বিতীয় নম্বর পার্টটা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি এই চ্যাপ্টারের কিছু বেসিক ধারণা দিয়েছিলাম, কিছু অংশ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে হুকের সূত্র, স্থিতিস্থাপক গুণাঙ্ক আর হচ্ছে মেথ। তো হুকের সূত্রটা আমি এখানে লিখে রাখছি। বিজ্ঞানী রবার্ট হুক তোমার 1678 সালে একটা সূত্র প্রদান করছিল তোমার পীড়ন বিকৃতি নিয়ে। তিনি বলেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো পদার্থের পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তো এইখানে আমি গত ক্লাসে স্থিতিস্থাপক সীমা বুঝাইছি, তোমার পীড়ন বুঝাইছি, বিকৃতিও বুঝাইছি। তো এই সূত্রটাকে আমি যদি একটু তোমার অ্যানালিসিস করে লিখি, যে অর্থাৎ আমরা কি লিখতে পারতেছি, অনেক সময় তোমাদের প্রমাণ চলে আসে আর কি, যে হুকের সূত্রটি প্রমাণ করো। তুমি এইভাবে প্রমাণ করবা, হুকের সূত্র দিলা, লিখবা যে অর্থাৎ কি লিখতে পারতেছি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে সত্যটা হচ্ছে যে তোমার সীমাটা থাকতে হবে স্থিতিস্থাপকতার মধ্যে। মানে তোমার এই বস্তুটাকে তুমি যদি এর মধ্যে যদি বল প্রয়োগ করো, এর কি করবে, পীড়ন বিকৃতি ঘটবে। এর মধ্যে কি করতেছে, বিকৃতি ঘটতেছে, মানে আকার আকৃতি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তুমি যদি বল বাড়াতে থাকো তাহলে কি হবে, আরো আকার আকৃতির পরিবর্তন হবে না? কিন্তু এমন ভাবে বলটা বাড়ানো যাবে না দুই দিকে, যাতে কি হয়, বস্তুটি তার সীমা অতিক্রম করে চিড়ে যায়। এই কাজটা করা যাবে না। যদি এই কাজটা করে ফেলো তাহলে আর এই সূত্র মানবে না। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা যে কাজটা করাবো, তোমার রবার্ট হুক কি করছিল, তোমার এই সীমার মধ্যেই কাজটা করাইছিল, নির্দিষ্ট সীমার মধ্যে। তো কাজটা হয়েছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে। কি হবে বলতো স্থিতিস্থাপক সীমার মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলছে, যে পীড়ন, পীড়ন কার সমানুপাতিক হবে, বিকৃতির। বিকৃতির সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটাকে এইভাবে লেখা হয়। সমানুপাতিক বিষয়টা কি আমি বলছিলাম এর আগে, যে সমানুপাতিক মানে হচ্ছে তোমার সমান হারে বৃদ্ধি পাওয়া, দেখা দেখি কাজ করা। দেখো পীড়ন, পীড়ন যদি বৃদ্ধি পায় তোমার বিকৃতি কি হবে, বাড়ে যাবে। বিকৃতি যদি কমে যায় পীড়নও কমে যাবে। বিকৃতি বাড়ে গেলে পীড়ন বাড়বে, পীড়ন বাড়লে বিকৃতি বাড়বে, পীড়ন কমলে বিকৃতি কমবে। তো এটা হচ্ছে সমানুপাতিকের একটা বিষয় আর কি, যে সমান হারে বৃদ্ধি বাড়া, দেখা দেখে কাজ করা। তো আমাদের কাজ হবে সমানুপাতিক চিহ্নটাকে এখন তুলে দেওয়া। তো আমি সমানুপাতিক চিহ্নটাকে সরাসরি তুলতে পারবো না, এর জন্য আমাদের একটা ধ্রুবক নিতে হবে। ধ্রুবকটা নিব আমি, ধ্রুব নিব, একটা ধ্রুবমান নিব, যেটা নির্দিষ্ট একটা মান থাকে। ধ্রুবমানটা নেওয়ার জন্য তোমার সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য একটা ধ্রুবমান নিব। ওইটা হচ্ছে তোমার লোহার ক্ষেত্রে একটা মান হইতে পারে, ইস্পাতের ক্ষেত্রে আলাদা মান হইতে পারে। তো আমাদের কাজ এটাকে তুলে দেওয়া, সমানুপাতিক চিহ্নটাকে তুলে দেওয়া। ওই জন্য কি নেওয়া, একটা ধ্রুব মান। এটা এখনো বলা হয়নি কি হবে। তোমার অঙ্কের ক্ষেত্রে ওই মানটা চলে আসবে, যদি লোহার হয় লোহার মান বসবে, ইস্পাত হলে ইস্পাতের মান বসবে। কি থাকতেছে এখানে, বিকৃতি। তো আমাদের কাজ হবে বিকৃতিকে এদিকে নিয়ে আসা। পীড়ন ছিল, বিকৃতি কি অবস্থায় আছে, গুণ, এদিকে আসা হয়ে গেল ভাগ। এইদিকে পরে থাকতেছে কি বলতো, ধ্রুবক। এই যে আমি কাজটা করলাম, এখানে যে কাজটা করলাম, যে পীড়ন আর বিকৃতি কি কি অবস্থায় আছে আমাকে এখন বলতো, অনুপাত আকারে, ভাগ আকারে আছে না? তাহলে গল্পটা হচ্ছে যে পীড়ন আর বিকৃতির যে অনুপাতটা করলে আমরা যে একটা ধ্রুবমান পাবো, পীড়ন আর বিকৃতিকে যদি ভাগ করে ফেলি তাহলে আমরা যে একটা ধ্রুবমান পাবো, ওই ধ্রুব মানটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে হুকের সূত্র থেকে তুমি কিসের ধারণা পাও, কিসের মান পাও, স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা পাওয়া যাবে। তো আমরা কি করবো, যে গত ক্লাসে পীড়ন সম্পর্কিত যে সূত্রগুলো লিখছিলাম, পীড়ন পীড়ন পীড়নকে কি দ্বারা প্রকাশ করা হয়, এস এস ইকুয়াল লেখা যাবে পি বাই এ। আর বিকৃতি যে সূত্রটা দেখছিলাম আমি, বিকৃতি আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, ডেল্টা। ডেল্টা ইকুয়াল লিখতে পারবো আমরা যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, মানে তোমার শেষ দৈর্ঘ্য ভাগ আদি দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য ছিল। তো দৈর্ঘ্যের যে পরিবর্তন ছিল ওইটাকে আমি কি দ্বারা প্রকাশ করতেছিলাম, ডেল। এই ডেল মানে হচ্ছে তোমার লিখে দিই আমি,
যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে আর কি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ। আর তোমার ছিল যে আগের যে পূর্বের যে দৈর্ঘ্যটা ওইটাকে আমি ছোট হাতের এল বা বড় এল দ্বারা প্রকাশ করতে পারি। তো এই যেগুলো এগুলো ছিল আমাদের গত ক্লাসে আলোচনা। আমাদের কাজ হবে যে পীড়নের জায়গায় পীড়নকে বসা, পীড়ন সমান কি লিখতে পারতেছো তুমি? পীড়নকে প্রকাশ করা হচ্ছে এস দ্বারা, আর বিকৃতিকে প্রকাশ করা হচ্ছে ডেল দ্বারা। আর ধ্রুবমানটাকে আমি তো বললাম যে তোমার পীড়ন আর বিকৃতি যদি অনুপাত করে ফেলো তাহলে তুমি কি পাবা? ধ্রুব পাবা। এই ধ্রুবটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো তোমাকে যদি বলে যে হুকের সূত্রটা প্রমাণ করো, তুমি যদি এইখান থেকে কাজটা করে দাও তবু হবে। আর বিস্তারিত যদি করতে চাও তো দেখো, মেথের জন্য মানে মেথের জন্য যে আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে, দেখো পীড়ন সমান আমরা কি লিখতে পারতেছি? পি বাই এ। আর তোমার এই ডেল সমান কি লেখা যাচ্ছে দেখো তো? ডেলটা সমান লেখা যাচ্ছে ডেল বাই এল, এ লেখা যাচ্ছে না? ই। তো আমাদের অঙ্কগুলাতে সবসময় কি চাইবে যে তোমার কতটুক দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল, সবসময় চাইবে যে কতটুক দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল। ওই আকারে আমি যদি সূত্রটা সাজাই, দেখো আমি এইদিকে লিখি এটা, ওই আকারে যদি আমি সূত্রটা সাজাই তাহলে কি থাকতেছে বলতো? উপরে থাকতেছে পি বাই এ, যে থাকতেছে ডেল বাই এল ইকুয়াল ই। আমাদের কাজ হবে এই যে ভাগ আছে না উপরের অংশ আর নিচের অংশের মধ্যে কি আছে? ভাগ চিহ্ন। ভাগটাকে কি বানানো? গুণ বানানো। কিভাবে বানা যায়? পি বাই উপরের অংশটাকে আমি লিখলাম পি বাই এ, ভাগটাকে গুণ করে দিব। ওই জন্য কি হবে? নিচের যে অংশ ছিল তোমার ডেল বাই যে এলটা ছিল কি হবে? উল্টে যাবে, নিচেরটা উপরে চলে আসবে আর উপরেরটা নিচে চলে আসবে। এই যে পরিবর্তন হবে কার কারণে? ভাগটাকে গুণ বানাইছি। তো উপরে চলে গেল তোমার এল, নিচে চলে আসলো ডেল। আর এই সাইডে থাকতেছে আমাদের কি? ই। আমাদের কাজ হবে গুণ করে দেওয়া, পি এল গুণ করে দিলাম এ ডেল ইকুয়াল ই। তো আমাদের যে আমি যে প্রশ্নটা করলাম তোমাকে যে সবসময় তোমার অঙ্কগুলোতে বলবে যে ডেল এর মান নির্ণয় করো। কার মান? ডেলের। তুমি যদি হলো যে ভাইয়া যে পীড়ন বিকৃতি যে আপনার যে প্রমাণ যদি চাই তাহলে তুমি এখান থেকে করে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু মেথের জন্য তোমাকে যে সূত্রটা লাগবে ওইটাই আমি করাচ্ছি। তো লাগবে ডেল কে, আর আমি বলছিলাম যেটাকে লাগে সেটাকে উপরে রাখতে হয়। তো আমি ডেল আর এ কে উপরে নিলাম আর পি এল কে নিচে নামাইলাম। তো সমান চিহ্নের উদ্দেশ্য হচ্ছে এরা যেটা করবে এদিকের অংশটাও ওইটাই করবে। ই কি করবে? এ নিচে চলে আসবে, আর এ নিচে কে ছিল? কিছু না থাকলে ওয়ান থেকে ওই উপরে চলে গেল, পরিবর্তন হয়ে গেল। এবার কাজ হবে আমাদের ডেল কে রাখে দিয়ে বাকিগুলাকে কি করা? সরাই দেওয়া। বাকিগুলা কে ছিল? পি আর কে ছিল? এল ছিল। তাহলে কি অবস্থা ছিল? ভাগ ওইদিকে যায় হয়ে যাবে কি তাহলে? গুণ হয়ে যাবে কার সাথে? ওয়ানের সঙ্গে, পি এল। আর এখানে নিচে ছিল ই। এবার হচ্ছে তুমি আহ এটা কি এটাকে সরাই দিবা কথা থেকে ডেলের থাকে, তো এ ছিল গুণ অবস্থায় এদিকে আসা হয়ে গেল ভাগ। তো এই সূত্রটা তোমার মেয়েদের জন্য লাগবে, এটা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে আমি যদি পরিচয় দিই তোমাদের, ডিএলতে বলবে তোমার যে দৈর্ঘ্যের যে বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, পরিমাণ এটা তোমাদের প্রশ্নে চাইবে। আর পিতে হচ্ছে তোমার বল, আর একটা বলছিলাম কি? লোড। এটা হচ্ছে আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্য, সরাসরি দৈর্ঘ্য বলতে পারো, মানে প্রথম অবস্থায় যে কাজটা করছিল। ইতে হচ্ছে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এতে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সবাই তুলে নিতে পারো। তো এ ছিল হচ্ছে তোমার হুকের সূত্র এই পর্যন্ত। হুকের সূত্র থেকে আমরা একটা কি নিয়ে আসছি? সূত্র নিয়ে আসছি যেটা আমাদের অঙ্কে অবশ্যই কাজে লাগবে। তো আমরা একটা ম্যাথ সলভ করব তোমার এই সূত্র সম্পর্কিত। এই অধ্যায়ে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে দেওয়া হয় সেটা হচ্ছে ম্যাথটা কি। তো একটা ম্যাথ সলভ করে আমাদের হয়ে যাবে। তো আমরা একটা দেখি বোর্ড প্রশ্নে, তোমার 2022 সালে আসছে আর কি অঙ্কটা।
ওটা একটু লিখি আমি। পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ডের পঁয়ষট্টি কেজি লোড ঝুলিয়ে দেওয়ায় দণ্ড দণ্ডটির দণ্ডটিতে 2120 পীড়ন সৃষ্টি হয়, ফলে দণ্ডের দৈর্ঘ্য বাড়ার পরিমাণ নির্ণয় করো। এখানে একটা ধ্রুব মান ছিল আমাদের স্থাপক গুণাঙ্ক। তো এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এই ম্যাথ সলভ করার জন্য তোমাকে প্রশ্নটা দেখতে হবে যে বলছে যে দণ্ডের দৈর্ঘ্য বাড়ার পরিমাণ নির্ণয় করো। তো এই যখন এই কথাটা চলে আসলো, তোমার কি মনে হলো যে আমি যে কিছুক্ষণ আগে যে একটা সূত্র প্রমাণ করাইলাম, সূত্রটাতে আমি কি বলছিলাম যে সবসময় চাচ্ছে কি অঙ্কগুলোতে দৈর্ঘ্য বাড়ার পরিমাণ, আর দৈর্ঘ্য বাড়ার পরিমাণটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল দ্বারা। আমি লিখতে পারি প্রথমে ডেল ইকুয়াল কি হোয়াট, এটা আমাদের প্রশ্ন করছে ওরা। আমি এবার শুরু থেকে বলবো যে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিসের দৈর্ঘ্যের কথাটা চলে আসছে না? 25 সেন্টিমিটার কি দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য আমি প্রকাশ করবো এল দ্বারা। এল ইকুয়াল লেখা যাচ্ছে তাহলে 25 সেন্টিমিটার। এখন কাজটা হচ্ছে আমাদের এখানেই যে তোমার পীড়নের মানটা বা যে ধ্রুব যে মানটা, এখানে দেখো এককটা কিসে আছে বলো তো? মিটার স্কয়ারে আছে না? এখানে দেখো তো মিটার স্কয়ারে আছে না, কিন্তু তোমার দৈর্ঘ্যটা কিসে আছে? সেন্টিমিটার। তো আমাদের কাজ হবে এই সেন্টিমিটারকে কি বানানো? মিটার বানানো। কিভাবে বানা যায়? 100 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? মিটার পাওয়া যাবে। তাহলে আসবে আমাদের 0.25 মিটার। এরপর যখন তোমার দৈর্ঘ্যের যে দণ্ডটা ছিল 25 সেন্টিমিটার, এটাকে কি করছে? প্রান্তে একটা লট ঝুলে দিছে, মানে পি একটা লট ঝুলে দিছে। ওইটা কত কেজি? 65 কেজি। পি লট ঝুলে দিল, তো ওটা তোমার ওই লটের ওজনটা ছিল 65 কেজি। আর আমি বলি লটকে বা কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা, 65 কেজি। এরপর যখন দণ্ডটাকে তোমার লটটাকে ঝুলাই দিবে, এখন কি ঘটবে বলো তো? যখন ঝুলাই দিচ্ছে তখন কি হচ্ছে? দুইটা কাজ হচ্ছে। প্রথমত, যখন এটা নিচে আসতে যাচ্ছে, কিন্তু এর একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে, মানে পীড়নের সৃষ্টি হচ্ছে। কার? পীড়নের। তো ওরাই বলছে, ওরা এটা বলেই দিছে যে পীড়ন হবে কত? তাহলে যখন তুমি ঝুলাই দিবা, প্রতিক্রিয়া বলটা যে কাজ করবে ওইটা হবে কত? তোমার 4120। তো যখন প্রতিক্রিয়া বলটাকে আমি কি বলি? পীড়ন বলি। ওরা বলেই দিছে যে পীড়ন সৃষ্টি হবে, তাহলে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় পীড়নকে, কেজি পার মিটার স্কয়ার। তো পীড়ন পাই গেলাম, লট পাই গেলাম, দৈর্ঘ্য পাই গেলাম, আর আমাদের দৈর্ঘ্য পরিবর্তন নির্ণয় করতে হবে। আর একটা মুখস্থ মান কি বলছিলাম যে তোমার এটা মুখস্থই থাকবে, যেহেতু তোমার ধ্রুব মানটা হচ্ছে ই ইকুয়াল 1.6 ইন্টু 10⁻⁶ কেজি পার মিটার স্কয়ার। তখন যখন তুমি অঙ্কটা সলভ করতে যাবা, এই সম্পর্কিত যে সূত্রটা আমি এখনই লিখলাম কিছুক্ষণ আগেই, সূত্রটা কি ছিল? যে ডেল ইকুয়াল পিএল বাই এই, এটা ছিল না? হ্যাঁ, এই অঙ্কটা করার আগে তুমি একটু অ্যানালিসিস করবা, চিন্তা করবা, দেখবা যে এখানে পি এর মান আছে, আছে এল এর মানও আছে,
তোমার ই এর মানও আছে, কিন্তু দেখো তো কি নেই, এর মানটা নাই, এর মানটা মিস্টেক। তাহলে কি হবে এখন? এখন তোমাকে খুঁজতে হবে আসলে এর মানটা মিস্টেক, হ্যাঁ এটা নাই। তো এর সম্পর্কিত সূত্রটা কি ছিল? ক্ষেত্রফল সম্পর্কিত পীড়ন সময় লিখতে পারি আমি পি বাই এ, এরকম লিখতে পারি না? পি তো আছে, এসও তো আছে, আমি তো এটা নির্ণয় করতে পারবো এখান থেকে। তাহলে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন নির্ণয় করার আগে আগে নির্ণয় করতে হবে কাকে? ক্ষেত্রফলকে, কারণ ক্ষেত্রফলটা এখানে কি মিস্টেক। তুমি যখন অঙ্কগুলো করবা এইভাবেই আগে চিন্তা করে নিবা। তো ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রটা তুমি কি জানো? ক্ষেত্রফল না, পীড়নের যে সূত্রটা আমরা জানি এস ইকুয়াল পি বাই এ। এটাকে আর গুণন করে দিলে হয়ে যাচ্ছে, নিচে কিছু নেই মানে ওয়ান আছে, আর এস এর সঙ্গে এ হয়ে যাচ্ছে কি গুণ হয়ে যাচ্ছে, এস এ হচ্ছে আর ওয়ান যাই পি এর সঙ্গে গুণ হয়ে পি হচ্ছে, লাগবে শুধু কাকে? এ কে। তাহলে কি হবে? পি বাই এসটা এদিকে এসে ভাগ হয়ে গেল, গুণ ছিল, পি বাই এস। পি এর মান বলো তো কত? 6500 কেজি, আর এস এর মান 4120 কেজি। এটা ক্যালকুলেটর চাপি, 6500 1.57 ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তো এটা হচ্ছে তোমার আসলে কি ক্ষেত্রফল, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কি নির্ণয় করতে হবে? দৈর্ঘ্য বাড়ার পরিমাণ। তো তোমার কাজটা হবে আবার কি, যে আবার তুমি কি লিখতে পারতেছো, যে দৈর্ঘ্য বাড়ার পরিমাণের সূত্রটা পি এল বাই এ ই। এইবার দেখো সব মানই আছে। পি এর মান কত? তোমার 6500। এল এর মান কত? 0.25। এর মান তো আমি নির্ণয় করলাম কত? 1.57। আর ই এর মান তো দেওয়াই আছে 1.6 ইন্টু 10⁻6। যদি ক্যালকুলেটর চাপো তোমার একটা অ্যান্সার কি চলে আসবে। ক্যালকুলেটর চাপলে কি আসতেছে দেখি, 50 ইন্টু 0.25 ইন্টু 1.6 x minus 6। এখানে মিস্টেক হয়েছে। হ্যাঁ, এখানে যে মিস্টেকের বিষয়টা, তোমার অঙ্কের মধ্যে একটা ডাটা ভুল দেওয়া আছে। অঙ্কের মধ্যে যে ডাটাটা ভুল দেওয়া আছে, এখানে হবে 10⁶। তোমার ই এর মানটা হচ্ছে 10⁶। তাহলে অ্যান্সারটা আসতেছে আমাদের 0.000064। দৈর্ঘ্যের একক কি? মিটার। তো তোমাদের কাজ হবে, তোমরা যখন এই অঙ্কটা পাবা বইয়ে, অবশ্যই ডাটা কি বইয়ের ডাটাটা ঠিক করে নিবা। এটা আসছে তোমার কারিগরি বোর্ডে, আকাশী বোর্ডে 2022। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তুমি প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার আয়ত্তে চলে আসছে এই অঙ্কগুলো। আর অঙ্কগুলো অতটাও কঠিন না। তো এর পরবর্তী ক্লাসে আমি তোমার এই অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে একটু এর থেকে ক্রিটিক্যাল টাইপের যে ম্যাথগুলা, ওগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই টাইপের যে ম্যাথগুলা, এগুলো তাতে আপাতত প্র্যাকটিস করো, আর কমেন্টের মধ্যে আমাকে জানাও যে তোমার ক্লাসগুলো কেমন লাগতেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।